সমতার পথে এগিয়ে যাই একসাথে। অর্থায়নে FCDO, পরিচালনায় ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম অব UNDP বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি সমতার পথে এগিয়ে যায় একসাথে পডকাস্টে। FCDO এর অর্থায়নে UNDP-র অধীনে পরিচালিত ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম রেডিও স্বাধীনের সহযোগিতায় 16 Days of Activism Against Gender-Based Violence ক্যাম্পেইনের অংশ হিসেবে 10 দিনের পর্ব সম্প্রচার করছে, যার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের ভেতরে লিঙ্গ সমতা এবং নারীর আর্থিক ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। আমি আপনাদের সাথে আছি অহনা তাসনিম খান এবং আমাদের এই আয়োজন আপনি একই সাথে শুনতে পারছেন রেডিও স্বাধীন 92.4 FM-এ। আমাদের ওয়েবসাইটও ভিজিট করে আমাদেরকে শুনতে পারছেন। আমাদের ওয়েবসাইটের লোকেশন হলো radioswadhin.fm। এটা ছাড়াও আপনারা আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের আজকের বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। পডকাস্টের ডেফিনেটলি একটা বিষয় আছে, বেশ ভালো একটা বিষয়, সাস্টেইনেবল গ্রোথ বিয়ন্ড LDC গ্রাজুয়েশন, ইকোনমিক সিকিউরিটি ফর ওমেন। এই বিষয়ে কথা বলতে দুজন অতিথিকে আমরা ডেকেছি আমাদের সাথে এবং তারা আমাদেরকে সময় দিচ্ছেন। চলুন পরিচিত হই তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন আনোয়ারুল হক, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্স রিপ্রেজেন্টেটিভ, UNDP বাংলাদেশ। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। তার পাশে আছেন মুনতাসির তাহমেদ, ম্যানেজিং ডিরেক্টর, ইন্সপায়ার অ্যাডভাইজারি অ্যান্ড কনসাল্টিং লিমিটেড। ওয়েলকাম। থ্যাঙ্কস আ লট। হাউ আর ইউ ডুইং? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো চলছে। ভাইয়া কেমন আছেন? খুবই ভালো। এসে কেমন লাগছে? খুবই ভালো, কারণ টপিকটা খুবই সময় উপযোগী এবং অনেক কিছু বলার আছে এই বিষয়ে। আমরা তো অনেক কিছু বলবোই, কিন্তু তার আগে আমার মনে হয় যে পাবলিক ওপিনিয়ন, হোয়াট আর দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য আদার পিপল, দ্য আম জনতা, যদি বলি আম জনতা কি ভাবছো সেটা একটু দেখে আসতে চাই। চলুন দর্শক, আজকের যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনার মাধ্যমে অনেক কিছু জানার আগে আমরা দেখে আসি জনতা কি বলছে। আমাদের দেশ উন্নত বিশ্বের সাথে যে কেন অর্থনৈতিকভাবে এত ইমপ্রুভ করতে পারতেছে না তাদের মতো, সেটার জন্য তো বিভিন্ন ফ্যাক্টরে কাজ করে। এর মধ্যে শিক্ষা আছে, আমাদের সামাজিক মন মানসিকতা আছে, তারপরে ধরেন নারীদের কর্মক্ষেত্রে যে এগিয়ে যাওয়া সেই বিষয়টা থাকতে পারে। আমাদের চিন্তা ভাবনাটা উন্নত দেশের মতো হচ্ছে না, এই কারণে ওখানে হচ্ছে কিন্তু পড়াশোনা যেভাবে চালিয়ে যাচ্ছে সাথে সাথে ওরা কিন্তু বিভিন্ন পার্ট টাইম জব করতেছে। আমাদের দেশে দেখবেন কয়টা ছেলে মেয়ে পার্ট টাইম জব করতে পারতেছে। নারীদের নিজ নিজ জায়গা থেকে, সেটা হোক উদ্যোক্তা হিসেবে অথবা কর্পোরেট সেক্টরে, তাদের জায়গা থেকে যদি তারা নিজের উদ্যোগে ওই জায়গা থেকে উঠে আসে, তাহলে বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এটাতেও তারা কন্ট্রিবিউট করতে পারবে। পুরো দেশে যদি 60% পুরুষ হয় ধরলাম, আর বাকি 40% হচ্ছে যদি নারী হয়, তাহলে তো সিম্পলি শুধু পুরুষরা কন্ট্রিবিউট করলে কম মানুষ কন্ট্রিবিউট করছে, টোটাল নাম্বার কমে যাচ্ছে। সো এখানে নারী পুরুষ একসাথে হলে অবশ্যই দেশের মানুষ বেশি কন্ট্রিবিউট করতে পারবে। আমাদের সামাজিক অনেক ব্যারিয়ার আছে বা সামাজিক অনেক বাধা আছে। সমাজ আসলে কোনো ক্ষেত্রে নারীদের অগ্রসরতাটাকে ওভাবে ভালোভাবে নেয় না, এবং যার ফলশ্রুতিতে দেখা যায় যে একটা নারী একটা কাজ করছে, কিন্তু সমাজ তাকে সেই প্রতিদান বা সমাজ তাকে সেইভাবে মূল্যায়ন করে না। নারীদের আসলে আর্থিক নিরাপত্তা পেলে যেটা হয়, নারীর মধ্যে এক ধরনের শক্তির সঞ্চার হয়, যেটা আমি ফিল করি। নারীরা যদি নিজের আর্থিক উপার্জন বাড়াতে পারে, তাহলে নারীরা আসলে স্বাবলম্বী যেমন হবে, পরিবারের যেমন উপকার হবে, এবং নারীরাও আসলে একটা মানসিকভাবে তৃপ্তি পাবে। বেশ ভালো একটা ভিডিও, এবং দেখলাম যে খুব ইয়াং কিছু ছেলেমেয়েরা, তারা খুব সাউন্ড কিছু ভাবনা রাখে এই বিষয়টাতে। তো সাস্টেইনেবিলিটি নিয়ে কথা হচ্ছে যখন, মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ টুয়ার্ডস আনোয়ারুল হক ভাইয়া, হোয়াট ডাজ গ্র্যাজুয়েট ফ্রম LDC স্টেটাস মিন ফর ওমেন্স ইকোনমিক অপরচুনিটিস অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন বাংলাদেশ? LDC গ্রাজুয়েশন, দেখেন এই জিনিসটা কিন্তু একটা প্রক্রিয়া। সো এটা কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু এরকম না যে হঠাৎ করে একটা ঘটনা ঘটে যাবে। এইটা একটা স্বল্পোন্নত দেশ একটা জার্নির মধ্য দিয়ে যখন আর একটা নতুন একটা স্ট্যাটাসে উপনীত হয়, তখন এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এবং এখানে কিন্তু 3টা বড় জিনিস আছে যেটার উপর অ্যাসেসমেন্টটা হয়। যেমন ধরেন, প্রথমটা হচ্ছে যে যেটাকে বলে GNI, মানে গ্রোথ রিলেটেড, যে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কেমন হচ্ছে, সেইটা আসলে স্বল্পোন্নত দেশ থেকে পরের স্টেজে যাওয়ার জন্য সেটা অর্জন করা যাচ্ছে কিনা। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের যে ইন্ডেক্স, এটাতে কেমন করছে দেশটা। তৃতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অর্থনৈতিক এবং
পরিবেশগত যে ভালনারেবিলিটি ইন্ডেক্সটা আছে সেইখানে দেশটা কিভাবে পারফর্ম করছে, এই 3টা বড় জায়গার উপর ভিত্তি করে কিন্তু চিন্তা করা হয় যে আচ্ছা দেশটা কত দূর এগুচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, আমরা কিন্তু, এবং এটারও অনেকগুলো পর্যায় আছে। প্রথমে এক ধরনের অ্যাসেসমেন্ট হয়, এরপর আবার দেখা হয় যে কীভাবে অগ্রগতি হচ্ছে, এরপর যখন ওইটাতে এক ধরনের কনফিডেন্স তৈরি হয়, তারপর এক সময় বলা হয় আচ্ছা ঠিক আছে তাহলে একটা প্রস্তুতিমূলক সময় লাগবে, তারপর বলা হয় যে এগুলো অতিক্রম করলে যে সাস্টেইনেবলি একটা দেশ গ্র্যাজুয়েট করলো, এলডিসি গ্র্যাজুয়েট মানে ওটা সম্পূর্ণ হলো। বাংলাদেশের ক্ষেত্রে আমরা কিন্তু এখন প্রস্তুতিমূলক অবস্থায় আছি, এবং যেভাবে ধারণা করা হচ্ছে যে প্ল্যান করা আছে বা চিন্তা করা আছে, প্রজেকশন করা আছে যে 2026 সালের পরে দেশটা স্বল্পোন্নত দেশ থেকে গ্র্যাজুয়েট করবে। তো এটা অবশ্যই একটা ধরেন একটা গর্বের বিষয়, একই সঙ্গে একটা স্ট্যাটাস, কিন্তু একই সঙ্গে এটা কিন্তু এরকম না যে একদিনই সব চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। এটা যেটা বুঝতে হবে যে এই প্রক্রিয়ার মাধ্যমে যখনই একটা স্বল্পোন্নত দেশ থেকে পরের পর্যায়ে গেল, এখন একটা স্বল্পোন্নত দেশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু সুযোগ সুবিধা থাকে, বিশেষ করে বাইরে থেকে যে ইনভেস্টমেন্ট আসে বা আমাদের দেশ থেকে বাইরে যে প্রোডাক্টগুলো যায় তাদেরকে কিন্তু বিশেষ বিশেষ অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়ে থাকে। তো যখন দেশটাকে বলা হয় যে আর স্বল্পোন্নত নাই, তখন ওই সুযোগগুলো কিন্তু আর থাকে না। তো এইখানে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রথম যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে আমাদের তো রেডিমেডস গার্মেন্টসে আমাদের একটা নির্ভরতা আছে, এটা কিন্তু একটা প্রতিযোগিতার মুখে পড়বে। কারণ হচ্ছে অনেক দেশে আছে যারা হয়তো এখন বিশেষ সুবিধাগুলো দিচ্ছে, সেটা তখন আর দেবে না। এখন আমাদের দেশে যদি চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু গার্মেন্টসে অনেক মেয়ে কাজ করছে, কোনো কারণে যদি এই সেক্টরের উপর ওই কম্পিটিটিভনেসের কারণে একটা প্রভাব পড়ে, সেটার একটা প্রভাব পড়বে। তারপর নারীর ক্ষমতায়নের জন্যে অনেক ধরনের কিন্তু বৈদেশিক সাহায্য আসছে, যেগুলো প্রজেক্টগুলো যেভাবে কাজ করছে। আর যখন এই এলডিসি গ্র্যাজুয়েশন থেকে আমরা বের হয়ে যাব তখন হয়তো এটা থাকবে না। তো তখন নারীর ক্ষমতায়ন নিয়ে সরকারকে, আমাদের সমাজকে, আমাদের স্থানীয় যে সংগঠন আছে সবাইকে কিন্তু চিন্তা করতে হবে অন্যভাবে, যে তাহলে আমরা নারীর ক্ষমতায়নের কাজগুলো কীভাবে এগিয়ে নিয়ে যাব। ইমিডিয়েটলি এটা আমার কাছে মনে হয়। কিন্তু পজিটিভ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই প্রস্তুতিমূলক সময়টাতে বাংলাদেশ যদি আরও ভালোভাবে তৈরি হতে পারে, কারণ আজকে হোক কালকে হোক আপনাকে কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন আপনার হবে, কিন্তু এর জন্য যে কম্পিটিটিভনেসটা যেটা, এটার জন্য যদি তৈরি হওয়া যায় তাহলে কি হবে, আরও প্রোডাকশন সিস্টেমটা আরও এফিশিয়েন্ট হবে এবং সেটা আরও অনেক সুযোগও তৈরি করবে। আপনি যদি চিন্তা করেন আমাদের যে উইমেন এন্টারপ্রেনিউররা আছে যারা কাজ করছে, এসএমইতে যারা কাজ করছে, এনারা যদি সবাই আরও ভালোভাবে ধরেন যে ক্রাইটেরিয়াগুলো দরকার, ধরেন বাইরে জিনিস পাঠানোর জন্যে, রপ্তানি করার জন্যে যেগুলো যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয়, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, এনভায়রনমেন্টাল সোশ্যাল সাস্টেনেবিলিটি মেনটেন করতে হয়, এগুলো যদি পূরণ করাটা শিখে যায় তাহলে পৃথিবীর যে কোনো দেশে আমরা কম্পিট করতে পারবো। এটা হচ্ছে অপরচুনিটি আর কি। তো এইখানে দুটা জিনিসই আছে, রিস্কও আছে, অপরচুনিটিও আছে। এখন দেশটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি পরবর্তী এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য, আমার কাছে সেইটা গুরুত্বপূর্ণ। ফলে 2026-এ আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে কি হচ্ছে না সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ কীভাবে তৈরি হচ্ছে। এবং এখানে তো যেটা আমরা ভিডিওতেও দেখলাম, সবাই কিন্তু বারবার বলছে যে আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, ফলে আমাদেরকে কিন্তু মেক শিওর করতে হবে যে পুরো এই যাত্রাটায় মেয়েরা কোনোভাবেই যাতে পিছিয়ে না পড়ে, বরং তারা যাতে এই যাত্রার কেন্দ্রবিন্দুতে থাকে। কারণ নারীর ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন মানে দেশকে আর একটা মাত্রায় নিয়ে যাওয়া। And they are falling behind, so the whole nation is falling behind. Exactly. So that's the concept. So আমাদের 16 days of activism against gender-based violence, এটার যে থিমটা সেটা হলো towards Beijing +30, unite to end violence against women and girls, which is very important because we don't want women to fall behind. We want this violence to be stopped. From that point, we have a question towards Muntasir. That is, what are the key challenges and opportunities that Bangladesh might face post-LDC graduation, particularly regarding women's empowerment and safety? ধন্যবাদ। এই ভিডিওকে যদি শুরুতে একটু রেফার করি, একটু আগে যেটা দেখছিলাম, একদম প্রথম যে বক্তব্য দিচ্ছিলেন তার পেছনের ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের বর্তমান কর্মক্ষেত্রের যে একটা সিনারিও, তার একটা রিফ্লেকশন পাওয়া যায়। প্রায় 7-8 জন পুরুষ, একজন মাত্র মহিলা, রাস্তার খুব সংকুচিত একটা এলাকা দিয়ে হাঁটতে হচ্ছে, গাড়ি ঘোড়ার মাঝখান দিয়ে,
কোনো সেফ স্পেস নাই, আরবান ইনফ্রাস্ট্রাকচার নাই, এর মাঝখান দিয়ে সেই ওই একাকী মহিলা তার রোজগার কিংবা জীবনমান উন্নতিকরণের পথে কাজ করছেন এবং অসংখ্য পুরুষের মাঝে। তো বাংলাদেশের যদি আমি সমীক্ষা কিংবা তথ্যের দিকেও তাকাই, এই মুহূর্তে আমাদের লেবার ফোর্স পার্টিসিপেশনের ক্ষেত্রে ইফ ইউ কনসিডার মেইল মেম্বার্স 82% পুরুষের হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন আছে। ইফ ইউ কনসিডার ফিমেল এটা হয়ে যায় 41%, কিছু কিছু ক্ষেত্রে 37% বলা হয়, তার মানে অর্ধেক। এবং আপনি যদি দেখেন যে আনোয়ার ভাই গার্মেন্টস সেক্টরের কথা বলছিল, সো প্রশ্নটার ক্ষেত্রে যদি যাই যে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ কী হবে, সো যে কয়জন নারী সম্পৃক্ত কর্মক্ষেত্রে তাদের একটা বড় অংশই হচ্ছে গার্মেন্টসে সম্পৃক্ত। এবং গার্মেন্টসে কিন্তু রিসেন্টলি ঝরে পড়ার ঘটনাও আছে, বিকজ গার্মেন্টস ইজ গেটিং অটোমেটেড, টেকনোলজি ইন্ট্রোডিউস হচ্ছে। রাইট, একদিকে অটোমেশনের রাইজ, আবার অন্যদিকে যদি এলডিসি গ্র্যাজুয়েশনের প্রভাব হিসেবে আমাদের ওই স্পেশালাইজড কিছু আমরা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পাই, ওই ট্রিটমেন্টগুলো থেকে যদি আমরা কিছুটা দেখা যায় আমরা না পাই, তখন দেখা যাবে হয়তো আমাদের কম্পিটিটিভনেস কমে যাবে। মানে আমাদের যারা এক্সপোর্টার তারা যখন গ্লোবাল আরও বিভিন্ন দেশের কম্পিটিটরদের সাথে একই ফিল্ডে একই রকমের সুবিধা নিয়ে লড়তে যাবেন, তখন ওনাদের যে ভ্যালু আপগ্রেড করতে হবে, কোয়ালিটি আপগ্রেড করতে হবে, সেটা করতে গিয়ে যদি ওনারা কোনোভাবে না পারেন, ওটার নেট ইম্প্যাক্ট গিয়ে পড়তে পারে এই আনুমানিক আমরা বলে থাকি 4.5 মিলিয়ন যে মহিলা ওয়ার্কাররা গার্মেন্টসে কাজ করছে তাদের উপরে গিয়ে কিন্তু পড়তে পারে। সো এটা একটা অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে আমি দেখি। দ্বিতীয় আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের যদি পজিটিভ অ্যাঙ্গেলেও দেখি, যে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলাফল হিসেবে ধরে নিলাম আমরা খুব কম্পিটিটিভ হলাম, ভ্যালু এডেড বিভিন্ন রকমের প্রোডাকশনে গেলাম, সেক্ষেত্রে কিন্তু যে অটোমেশন হবে, যে এনহ্যান্সড স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন হবে, আমাদের সোশিও ইকোনমিক মানে সামাজিক এবং সাংস্কৃতিক পারিপার্শ্বিকতা এমন যে মহিলাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য যে ইনভেস্ট করবে, তার বাসা থেকে একটা গ্রামের প্রান্তিক পর্যায়ের পরিবার তার মেয়েকে একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্সে পাঠাবেন, একটা কর্মশালায় পাঠাবেন 1 মাসের জন্য, 3 মাসের জন্য সার্টিফিকেট নিতে, এই ধরনের রিয়ালিটি কিন্তু নেই। সো যদি আমরা পজিটিভ কেসে ধরেও নেই আমরা এলডিসি গ্র্যাজুয়েট করেছি, প্রোডাক্টিভ ভ্যালু এডেড খাতে আমরা উন্নতি করছি, ইভেন সেক্ষেত্রেও যে মহিলারা স্কিল ডেভেলপ করে এই প্রোডাক্টিভ খাতে প্রোডাক্টিভ ওয়েতে কন্ট্রিবিউট করতে পারবে, সেটা হওয়ার সম্ভাবনাও কিন্তু একটু কম, কারণ তারা স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টে বলি, এই ধরনের প্রোগ্রামে বলি, পার্টিসিপেট করার অপরচুনিটিটুকু কিন্তু পান না। এবং আরেকটা যেটা ঘটনা, ওই একদম প্রথম শুরুতে আমি বলছিলাম আরবান সেফ স্পেস কিংবা ইনফ্রাস্ট্রাকচারের কথা, দেখেন মহিলাদের যদি কর্মক্ষেত্রে যেতে হয়, ইটস নট অনলি অ্যাবাউট দ্য ওয়ার্ক প্লেস, ইটস অলসো অ্যাবাউট দ্য প্রসেস, দ্য রোড, দ্য জার্নি টুয়ার্ডস দ্য ওয়ার্ক প্লেস। সো এবং যেসব দেশেই মহিলাদের এই সম্পৃক্ততা বেশি কর্মক্ষেত্রে, সেসব দেশেই ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েট করি, দেখা যাবে আমরা এখন খুব কম ইন্টারেস্ট রেটে বিভিন্ন রকমের লোন পাই ফ্রম বাইল্যাটারাল ডোনার্স অ্যান্ড পার্টনার্স। ওই কনসেশনাল লোনগুলোর পরিমাণ কিন্তু কমে যাবে। তখন সরকার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার মাধ্যমে পরিবেশ তৈরি করবে, একটা ইকোসিস্টেম তৈরি করবে এই মহিলাদেরকে বেটার ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে ওই কর্মক্ষেত্রে যাওয়ার জন্য, সেই রেটটুকুতেও কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে। তার মানে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে ইম্প্যাক্ট তা না, চাকরির যে ওভারআর্চিং পরিবেশ, সেই পরিবেশেও কিন্তু এক ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। এই তিনটা আমার মনে হয় শীর্ষ স্থানীয় চ্যালেঞ্জ। পাশাপাশি অপরচুনিটিও আছে, আমি বলছি না সবই ব্লিক, খুবই হতাশাজনক পরিণতি হতে যাচ্ছে, অপরচুনিটি অবশ্যই আছে। যেমন আমরা অলরেডি দেখতে পাচ্ছি, আমরা যেহেতু অ্যাজ এ কনসাল্টিং ফার্ম উই ওয়ার্ক ক্লোজলি উইথ মেনি প্রাইভেট সেক্টর, তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি ব্যবসায়ী মহল কিন্তু এই ব্যাপারগুলোর ব্যাপারে কনসার্ন, এবং তারা শুধু একমাত্রিক, যেমন আমাদের এক্সপোর্টের 80%ই আসে গার্মেন্টস থেকে, এখন কিন্তু ডাইভার্সিফিকেশন হচ্ছে। আমরা আইসিটি, কল সেন্টার, এগ্রো প্রসেসিং এই ধরনের খাতে ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশন করছি। তো দেখা যাচ্ছে উইমেনরাও দেখবেন এখন বাংলাদেশের আইসিটি সেক্টর, পার্টিকুলারলি বিপিও ইন্ডাস্ট্রিতে 40 থেকে 50% কিন্তু মহিলারা কাজ করছে, যদিও সফটওয়্যার ক্ষেত্রে একটু কম। সো তার মানে গার্মেন্টস কিংবা ট্রেডিশনাল সেক্টরের বাইরে ইনভেস্টমেন্ট আসছে, ওখানে উইমেনের পার্টিসিপেশন বাড়ছে, এবং যত এলডিসি গ্র্যাজুয়েশনের মাধ্যমে এই সেক্টর ডাইভার্সিফিকেশন আরও বেশি এক্সপেডাইটেড হবে, মহিলাদের কাজের পরিসর সীমিতভাবে গার্মেন্টসে না থেকে আরও নতুন নতুন সেক্টরে যাবে।
এবং এইসব সেক্টরের আরেকটা ভালো দিক হলো গার্মেন্টসের জন্য কিন্তু এক মহিলাকে লেটস সে কুড়িগ্রাম থেকে কিংবা টেকনাফ থেকে ঢাকা শহরে এসে কাজ করতে হয়। যখন এই নতুন সেক্টর সাচ এস আইসিটি, বিজনেস প্রসেস আউটসোর্সিং উইল কাম ইন, একজন ফ্রিল্যান্সার সে তার গ্রামে বসেও কিন্তু হয়তো দেখা যাবে ইনকাম করতে পারবে। ওইসব ক্ষেত্রে হয়তো আমাদের সোশিও ইকোনমিক যে কালচারাল ব্যারিয়ারগুলো সেখানেও আস্তে আস্তে আমরা ওই ব্যারিয়ারকেও হয়তো অতিক্রম করতে পারবো। সো জাস্ট টু কুইকলি সামারাইজ, একই সাথে আশার গল্প আছে, চ্যালেঞ্জের অংশও আছে, বাট ওভারকাম করার জন্য অবশ্যই সবাই মিলে এখানে কাজ করতে হবে। Very good points. Anwarul Haq Bhaiya, now I want to ask you, how can Bangladesh ensure a gender-responsive transition from LDC status that enhances economic security and reduces violence against women? যেটা বলছিলাম আমি আলোচনার সূত্র ধরে আবার বলতে হবে যে বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাচ্ছে আর কি, এটা সাস্টেনেবল গ্রাজুয়েশন হয়ে যাবে, এখন এটা রিয়ালিটি। কারণ এখানে চ্যালেঞ্জও আসছে। এখন আপনি যদি নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়নের কথা ভাবেন, তাহলে প্রথম যে জিনিসটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে এই যে সাস্টেনেবল গ্রাজুয়েশনের যে স্ট্র্যাটেজিটা হচ্ছে, গভর্নমেন্ট বলছে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজির মধ্যে আমরা নারীর যে অ্যাঙ্গেলটা, নারীর যে পার্সপেক্টিভটা, ওইটা ঠিকভাবে রাখতে পারছি কিনা। তাহলে পলিসিগত কিন্তু কাজ আছে, আপনাকে ইউ উইল হ্যাভ টু মেক শিওর যে এনারা যাতে বাদ না যান। এবং এখানে আবারও বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র কিন্তু একটা, সেটা হচ্ছে এসএমই, ক্ষুদ্র ব্যবসা, মাঝারি ব্যবসা যেগুলো আছে, এগুলো কিন্তু নারীরা নানাভাবে এখন যুক্ত হচ্ছেন। কেউ কেউ লোকাল মার্কেটের জন্য তৈরি হচ্ছেন, কেউ কেউ কিন্তু অলরেডি বহির্বিশ্বের সঙ্গেও কানেক্টেড হয়েছেন। আচ্ছা, এখন এই যে গ্রাজুয়েশনটা হচ্ছে, এই গ্রাজুয়েশনের সঙ্গে যে চ্যালেঞ্জগুলো আছে, এখানে তারা কিভাবে কম্পিটিটিভ থাকবে, এই জায়গাটা কিন্তু একটা পলিসি পর্যায় থেকে এটা দেখতে হবে আর কি। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা যদি না হয় তাহলে খুবই চ্যালেঞ্জিং হবে। ভাইয়া যেটা বললেন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, এটাও ঘটতেই হবে। কিন্তু আমাদের এখন যেমন রেডিমেড গার্মেন্টসের উপর যে নির্ভরতা, এখান থেকেও ধীরে ধীরে বের হতে হবে। তাহলে বের হওয়ার ক্ষেত্রগুলো কি? ইনহারেন্ট চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার এক্সিস্টিং যে আনইকুয়াল পাওয়ার রিলেশনস আছে, এইটা কিন্তু খুব সহজে চেঞ্জ হবে না যদি আপনি এটাতে আলাদাভাবে গুরুত্ব না দেন। যেমন নারী পুরুষের যে অসমতা, এটা নিয়ে কিন্তু ভাবতে হবে আপনাকে। একইভাবে পিছিয়ে পড়া আরও অনেক জনগোষ্ঠী আছে আর কি। তা না হলে এই যে আপনি যেটা বলছেন যে এআই অথবা অটোমেশনে চলে যাবে, টেকনোলজি তো একটা বড় ভূমিকা পালন করবে, আমরা বুঝতে পারছি। এটা কিন্তু বলছে যে 2030 সালে যে ধরনের জব মার্কেট তৈরি হবে, তার 85% এখন পর্যন্ত আমরা জানি না যেগুলো কি। মাত্র 15% এখন যেগুলো আছে সেগুলো হয়তো থাকবে। এই যে পুরো প্রক্রিয়া, এখানে নারীদেরকে টেকনোলজিতে থাকতে হবে, তাহলে টেকনোলজি স্যাভি হতে হবে। তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের এডুকেশন সিস্টেম এটা কীভাবে হেল্প করছে, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আর একটা দেখেন যে লেবার মার্কেটে যে পার্টিসিপেশন আর কি, এটার সঙ্গে কিন্তু আপনি যেটা বললেন যে নারীর প্রতি সহিংসতা, এটা কিন্তু একটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে। কারণটা হচ্ছে একদিকে নারীর প্রতি সহিংসতা চলবে, আর নারীরা এসে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে, পুরো রাষ্ট্র চেঞ্জ করবে, অর্থনীতি চেঞ্জ করবে, কিন্তু তাকে সারাক্ষণ নিগৃহীত হতে হবে, এইটা তো যায় না একসঙ্গে। এটা কিন্তু একটা বড় অন্তরায় হয়ে যাবে। তাহলে আমাদের পুরো দেশের গ্র্যাজুয়েশন যেটা হইতে হবে, এটা শুধু কিন্তু অর্থনৈতিক গ্র্যাজুয়েশন না, একই সঙ্গে আমাদের সমাজের চিন্তারও রূপান্তর হতে হবে। নারীদেরকে সম্মান করতে পারতে হবে, সহিংসতার মূল যে কারণটা আর কি, যে অসমতাটা, সেটাকে অ্যাড্রেস করতে হবে, রাষ্ট্রকে নারীর পাশে থাকতে হবে, এগুলো সব এনশিওর করতে হবে। কিন্তু তা না হলে যেটা হবে যে, এবং পুরুষকেও পরিবর্তন হতে হবে, পুরুষকেও বিলিভ করতে হবে। এটা যদি না হয় তাহলে কিন্তু ওই সংঘাতের ক্ষেত্রটা বাড়তে থাকবে। আর সংঘাতের ক্ষেত্রটা যদি বাড়ে, তাহলে ধরেন নারীর প্রতি সহিংসতা দিয়ে আমরা যে ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ব, সেখানে কিন্তু আমরা টিকতে পারবো না আর কি। ফলে আমাদের সবার স্বার্থেই চিন্তা করতে হবে। তো আবারও যদি একটু সামারি করি, তাহলে পলিসিতে এই যে নারীর অংশগ্রহণ, নারীর জন্য সহায়ক পরিবেশ, এগুলো থাকতে হবে। আমাদের আইনি কাঠামোর মধ্যে থাকতে হবে যাতে কেউ নারীর প্রতি সহিংসতার শিকার না হয়, সেটা ঘরে হোক, ঘরের বাইরে হোক, কর্মক্ষেত্রে হোক। এবং এগুলো কিন্তু একটা জিনিস এক্সপোর্ট করতে গেলে এগুলো কিন্তু আসবে, সব ওই কমপ্লায়েন্সের মধ্যে এগুলো আসবে। ফলে এই জায়গায় ওই যেটা আগেও আমরা বলছি, যে এটা এলডিসি গ্র্যাজুয়েশন একটা অপরচুনিটিও কিন্তু আমাদের
সোসাইটিটাকেও চেঞ্জ করা এবং এটা মেক শিওর করা যে নারীদের এই অর্থনৈতিক অংশগ্রহণে ধরেন সহিংসতার কোনো জায়গা নেই। একেবারে, এবং নারীদের কিন্তু নিজের জায়গা থেকে ওদের ওয়েল এডুকেটেড হওয়ার একটা জায়গা আছে। যেমন আপনি কিছু প্রফেশনের কথা বলেন, যদি অটোমেটেড সিস্টেমগুলো আসে, নারীরা এখনও কিছু চেনা সেক্টরেই কাজ করছে এবং ছেলেরাই গ্রাফিক্সে বেশি কাজ করছে, এডিটিংস আর নানান কিছুতে তারা বেশি পার্টিসিপেট করছে। নারীরা যদি এখন এই সেক্টরগুলোতে বেশি পার্টিসিপেট করে, তারাও যদি নিজেকে এই বিষয়গুলোতে স্কিলড করে, সেই জিনিসগুলোতে তাদেরই নিজেদেরকে সচেতন করা হচ্ছে। প্লাস এখানে একটু বলি আর কি, যে ভাইয়া কিন্তু বলার চেষ্টা করছে যে ওই জায়গাটা আলাদা, এগেইন বলছি যে আলাদা নজর দিতে হবে। আপনি এখন গার্মেন্টস সেক্টর যদি দেখেন, আপনি কিন্তু ম্যানেজার পজিশনে বা একটু সিনিয়র পজিশনে নারী পাবেন না, এটা আমি শিওর প্রত্যেকটা সেক্টরে একই অবস্থা। এবং টেকনোলজিক্যাল সেক্টরেও কিন্তু নারীরা নেই, নারীরা শুধু সুইং এর ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেশি পার্টিসিপেশন। স্কিল ডেভেলপমেন্টটা যখন হবে তখন ওখানে যাতে কোনো অসমতা না থাকে, এইখানে ধরেন পলিসি আলাদাভাবে দেখার বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সাথে আরেকটা জিনিস, আপনি সহিংসতার কথা বলেন, ওটাও আমার মাথায় আসলে হুট করে, যে অনেক নারীরা জানেনই না আসলে সহিংসতা কোনটা, তাদের সহিংসতার এডুকেশন নেই। সো কোনটা সহিংসতা এবং কোনটার বিরুদ্ধে তাদেরকে আসলে কথা বলতে হবে, স্টেপস নিতে হবে, দে ডোন্ট ইভেন কেয়ার দ্যাট মাচ। সো সেই এডুকেশনটাও হয়তো ডেভেলপ করার কিছু জায়গা আছে। দেন অ্যাবাউট পলিসি, আই ওয়ান্ট টু আস্ক মুনতাসির, what policy reforms you think should be prioritized ensuring economic justice, safety and equality for women in all sectors? থ্যাংক ইউ। পলিসি রিফর্ম হচ্ছে এখন সবচেয়ে হাউ ডু আই সে ইট, এই মুহূর্তের অন্যতম একটা বাজওয়ার্ড, এবং পুরো বাংলাদেশ এক ধরনের একটা রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এবং খুব ভালো হয়েছে এই প্রশ্নটা শুনতে পেরে, কারণ এই রিফর্ম প্রসেসকে তাহলে হয়তো আমরা কিছুটা ইনফর্ম করতে পারবো যারা সংশ্লিষ্ট আছেন এই প্রক্রিয়াতে। আমি দুইটা পয়েন্ট পিক করতে চাই আনোয়ার ভাইয়ের কথা থেকে। প্রথম কথা হচ্ছে এসএমই। এই মাঝারি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আনুমানিক 7.5 মিলিয়ন, মানে আনুমানিক যে এমপ্লয়মেন্টগুলো জেনারেটেড হচ্ছে যেসব এন্টারপ্রাইজ থেকে, তার প্রায় 99% এমপ্লয়মেন্ট আসে কিন্তু এসএমইদের মধ্য থেকে। তো নারীদের ক্ষমতায়নের অন্যতম একটা উৎস হতে পারে এসএমই, কটেজ, এই ধরনের ছোটোখাটো যে পরিসরের ব্যবসাগুলো চলমান আছে পুরো দেশব্যাপী, এই ব্যবসাগুলোতে প্লেসমেন্ট কিংবা এই ব্যবসাগুলোতে চাকরির সৃষ্টি হতে পারে নারীদের অন্যতম একটা ক্ষমতায়নের প্রক্রিয়ার প্রথম ধাপ। কিন্তু হচ্ছে না। তাহলে পলিসির প্রথম একটা রিকোয়ারমেন্ট হতে পারে, যদি আমরা ইকোনমিক এম্পাওয়ারমেন্ট পার্সপেক্টিভে পলিসি ডিজাইন করি, যে কেন হচ্ছে না সেই পয়েন্টগুলোকে অ্যাড্রেস করতে পারা। যেমন একটা ছোট্ট ফ্যাক্টরি যে বগুড়ার কাহালু উপজেলায় নলকূপ বানায়, সেই ফ্যাক্টরিতে প্রথম কথা যে নারী কাজ করে তার জন্য কি আলাদা টয়লেট আছে? দ্বিতীয় কথা, লেটস সে সাতক্ষীরার শ্রিম্প প্রসেসিং ফ্যাক্টরিতে যে মহিলা কাজ করছে, সে যখন কোনো একটা ওয়ার্কপ্লেস ভায়োলেন্সের শিকার হয়, সে কি কাউকে রিপোর্ট করতে পারে? সরকার অনেক রকমের কল সেন্টার, হটলাইন অনেক আগে থেকেই আছে, সমাজ কল্যাণ অধিদপ্তরে আছে, এমার্জেন্সি হেল্পলাইন 999 আছে। এগুলোর প্রেজেন্সের ব্যাপারে কি ওদের অ্যাওয়ারনেস আছে? যেখানে তারা কোনো রকমের প্রবলেম, সেটা হতে পারে তার বাসায় ফেস করেছে, ওয়ার্কপ্লেসে ফেস করেছে, সেটা জানানোর জন্য, এই প্রবলেমের সলিউশন কি বোঝার জন্য কি সে আদৌ জানে? আপনিও যেমন বলছিলেন কোনটা সহিংসতা সেটাই সে আইডেন্টিফাই করতে পারে না, সে তো জানেই না কোন ফোন নাম্বারে ফোন করে একটা অ্যাসিস্ট্যান্স সিক করা যায়। তাহলে প্রথম পলিসি রিফর্ম হতে পারে এই এসএমইদের যেন বাংলাদেশে নারীদের আরও ইনক্লুশন বাড়ানো যায়, এজন্য এমন পলিসি এনশিওর করা যেখানে নারীদের জন্য সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত হয়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে বললাম নানা ধরনের আপনার হেল্প লাইনস আছে, কিন্তু নাম্বার 1 নারীরা জানে না কোন নাম্বারে ফোন করলে কি ধরনের অ্যাসিস্ট্যান্স পাওয়া যায়। আবার নাম্বারের সংখ্যা এত বেশি, 4-5টি নাম্বার অলরেডি অ্যাভেলেবল। ইভেন কেউ যদি সাইবার হ্যারাসমেন্টের শিকার হয় তার জন্যও একটা আলাদা নাম্বার বর্তমান। সো এক একটা জায়গায় এক একটা উদ্দেশ্য, এত নাম্বার তো কেউ মনে রাখতে পারবে না। যেমন আমরা যদি ইমার্জিং ইকোনমিগুলোর দিকে তাকাই, সেসব দেশে কিন্তু সিঙ্গেল হেল্প ডেস্ক আছে। নারীদের একই সাথে কিভাবে আমি একটা ব্যাংক লোন নিতে পারি এটার সহযোগিতাও পাওয়া যায়, আবার কিভাবে ভায়োলেন্সের শিকার হয়েছে এটা থেকে কিভাবে আমি কোর্টে লিগ্যাল সিস্টেমে অ্যাপ্লাই করতে পারবো এটার সহযোগিতা। দেখা গেল যে এক জায়গায় কল দিল, বললো এটা আমার ডিপার্টমেন্ট, আপনাকে ওই সেক্টরে ফোন দিতে হবে। হ্যাঁ, রাইট। সো এরকম একটা ইন্টিগ্রেশন অফ এক্সিস্টিং সার্ভিসেস দরকার, যেন নারীরা সহজে ওই একটা নাম্বারে রেকগনাইজ করে এবং সেখানে যেন অ্যাসিস্ট্যান্স সিক করতে পারে। তৃতীয়ত হচ্ছে আমরা যখন পলিসি রিফর্মের ব্যাপারে ভাববো, এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে একটা অন্যতম কানেক্টেড ক্ষেত্র হচ্ছে গ্রিন জবস। কারণ যতই গ্র্যাজুয়েশনের মধ্য দিয়ে আমরা যাব,
যেসব দেশে আমরা এক্সপোর্ট করতে চাই, ইকোনমিক্যালি ভ্যালু চেইনে ইন্টিগ্রেট করতে চাই, সেসব দেশ কিন্তু আবার কমপ্লায়েন্সের দিকে নজর দিচ্ছে। তারা কিন্তু চাচ্ছে আমরা গ্রিন এবং সাস্টেইনেবল ওয়েতে প্রোডাকশন করি। তো এই গ্রিন জবসের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যদিও সে অর্থে কোনো ডায়াগনোসিস হয়নি, কিন্তু আমরা দেখছি আমাদের কাজের অভিজ্ঞতা থেকে গ্রিন জবস বলতে আমি বোঝাচ্ছি যেমন লেটস সে একটা পানি পরিশোধনাগার, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওখানে একজন মানুষ কিন্তু কাজের বেশ কিছু স্কিল আছে, যেই স্কিল লেবারগুলো আমাদের দেশে এখনও তৈরি হয়নি। কিংবা আমি যদি বলি একটা সোলার এনার্জি প্ল্যান্ট, সেখানেও কিছু নির্দিষ্ট ধরনের স্কিল দরকার হয় যেটা আমাদের এখানে তৈরি হয়নি। সো গোয়িং ফরওয়ার্ড যখন এই সোলার এনার্জির ভূমিকা বাড়বে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং এই ধরনের গ্রিন ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভের সংখ্যা যত বাড়বে এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে, ততই এইসব প্ল্যান্টে কিংবা এই ধরনের খাতে মানুষের কর্মের সুযোগ সৃষ্টি হবে এবং ওই সুযোগটা যেন নারীরা কাজে লাগাতে পারে, এজন্য নারীদের গ্রিন জবসের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য পলিসি আসা উচিত। এবং এটাও কানেক্টেড আমার চতুর্থ সাজেশনের সাথে, সেটা হচ্ছে নারীদের মধ্যে শুধু কাজ করবে ব্যাপারটা তা না। আমাদের কোভিডের পর থেকে দেখা গেছে বাংলাদেশের অনলাইন উদ্যোক্তাদের মধ্যে একটা বেশ ভালো রাইজ হলো এবং এর মধ্যে 70-80% কিন্তু আসলে মহিলা উদ্যোক্তা। তো এরা একজন আচার বিক্রি করছে অনলাইনে, কেউ মধু বিক্রি করছে, কেউ বাচ্চাদের খেলনা বিক্রি করছে। এরা যে শুরু করে ফেলেছে না জাস্ট ফেসবুক কিংবা কোনো না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে সাথে নিয়ে, এদের কন্টিনিউশন কিংবা স্কেল আপের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট লাগবে। সো ওদের অ্যাক্সেস টু ফাইন্যান্সের জন্য অনেক স্কিম প্রচলিত, কিন্তু এই স্কিমগুলোতে কীভাবে তারা পার্টিসিপেট করবে এবং ইজিলি কীভাবে লোনটা নিতে পারবে, এই ব্যাপারে কিন্তু ওদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জায়গা আছে। সো এমন পলিসি লাগবে যেন যত ব্যাংক এবং এনবিএফআই নানা রকমের অ্যাক্সেস টু ফাইন্যান্সের স্কিম এবং প্রজেক্টস নিয়ে আসছে, শুধু প্রজেক্ট অ্যানাউন্স করলে হবে না, ওই প্রজেক্টে যেন মহিলাদের পার্টিসিপেশন ঘটে। এই জন্য টার্গেট অডিয়েন্সের কাছে প্রোঅ্যাক্টিভলি রিচ করতে হবে, এমন পলিসি দরকার যেন তারা এটা অ্যাক্সেস করতে পারে। থ্যাংক ইউ। এখানে আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা, যেটা হচ্ছে এই যে অনলাইনে আমাদের নারী উদ্যোক্তারা, যেটা ইউএনডিপি থেকে আমরা কিন্তু নারী উদ্যোক্তাদের সঙ্গে কাজ করি এবং তাদেরকে হেল্পও করি অনলাইন প্ল্যাটফর্ম ইয়ে করার। তো ওনাদের কাছ থেকে যখন আমরা অভিজ্ঞতা শুনি, সাইবার স্পেসটা কিন্তু মোটেও সেফ না এবং এইখানে ধরেন হেট স্পিচ এবং নোংরামি দিয়ে ভরা আর কি। তো এইখানে যখন এই স্পেসগুলো তো কমার্স ইউজ হবে, সামনে আরও বেশি হবে আর কি। এআই আসার পর ইটস গেটিং ইভেন মোর ডেঞ্জারাস। হ্যাঁ, তো এই জায়গায় ধরেন আমাদের কিন্তু ধরেন মেকিং সাইবার স্পেস সেফ ফর উইমেন, এটাও কিন্তু ওই যে সহিংসতার একটা অংশ হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ মানে এটার এগেইনস্টও পলিসি আসলে থাকা দরকার। এবং ওই নারীর ক্ষমতায়নের যে প্রক্রিয়াটা, এটা যদি আমরা বিলিভ করি তাহলে এই জায়গাগুলোতে আলাদাভাবে নজর দিতে হবে। অনেকগুলো বিষয় আছে, নারীদেরকেও তৈরি হতে হবে এই পুরো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার সময়, কিন্তু আবার এক ধরনের রেগুলেটরি ফ্রেমওয়ার্কও থাকতে হবে যেটা হেল্প করবে নারীদেরকে এই জায়গায় সিকিউর রাখা। শুধু নারী না, সব ভালনারেবল পপুলেশনকে সেভ করার জন্য এটা থাকতে হবে আর কি। সেক্ষেত্রে আমাদের আজকের ডিসকাশন সেটা আমার মনে হয় যে ভায়োলেন্সের এগেইনস্টে যদি আমাদের কিছু বলতে হয়, সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার। আসলে আগে নিজের এডুকেশনটা ডেভেলপ করতে হবে, কোন কোন সেক্টরে আমাকে এফিসিয়েন্সি দেখাতে হবে অ্যান্ড কী বিষয়ে আমরা কথা বলবো। ইউ বোথ শেয়ার্ড সাম এনলাইটেনিং পয়েন্টস অ্যান্ড থ্যাংক ইউ ফর এডুকেটিং আস। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। ইয়াস, দর্শক এবং শ্রোতা, আমাদের আজকের আয়োজনে যারাই পুরো সময়টা আমাদের সাথে ছিলেন, আমাদের আলোচনা শুনলেন, আপনারা বুঝতেই পেরেছেন এবারকার 16 days অফ অ্যাক্টিভিজম এগেনস্ট জেন্ডার বেসড ভায়োলেন্সের আজকের থিম যেটা টুয়ার্ডস বেইজিং +30 ইউনাইট টু এন্ড ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যান্ড গার্লস, উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু ডিসকাস ফর নাও ডেজ। কারণ আমার মনে হয় যে যেটা আমরা আজকের ডিসকাশনে বলছিলাম যে ইফ ওমেন ফল বিহাইন্ড দ্য নেশন ফলস বিহাইন্ড, সেই বিষয়টা নিশ্চয়ই আমরা চাই না এবং ঘরে ঘরে যাতে সচেতনতা বৃদ্ধি হয়। সেই ক্ষেত্রে আজকে আমরা এই পুরো আলোচনা সচেতনতার কোন বিষয়গুলো এবং কোন পলিসিগুলো আসলে ডেভেলপ করা যায় সেসব নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন এবং আমরাও রেডিও স্বাধীনের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।